রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে র্যাব পেশাদারিত্ব, সততা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত নিয়মিত অভিযান ও প্রতিরোধমূলক কার্যক্রমের মাধ্যমে সংঘবদ্ধ অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব সর্বদা তৎপর রয়েছে। এরই ধারাবাহিকতায় আজকের অভিযানের বিষয়ে আপনাদের সামনে সংক্ষিপ্তভাবে একটি গুরুত্বপূর্ণ তথ্য আমি তুলে ধরছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গত বছরের শেষ ভাগ থেকে বিভিন্ন ফেসবুক আইডি, গ্রুপ, পেজ এবং টেলিগ্রাম চ্যানেল হতে বিভিন্ন অসাধু ব্যক্তি কর্তৃক উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারের গুরুত্বপূর্ণ ও উচ্চপদস্থ ব্যক্তিবর্গের বিষয়ে অশালীন, মানহানিকর ও কুরুচিপূর্ণ পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে ভিকটিমগণের সামাজিক মর্যাদা চরমভাবে ক্ষুণ্ণ হয়। এরই প্রেক্ষিতে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রুজু হয়। তদন্তকারী কর্মকর্তার অভিযাচন পত্রের আলোকে র্যাব উক্ত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। পরবর্তীতে র্যাব তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অভিযুক্ত জয়নাল আবেদিন মানিক, রবিন তাজ, মামুন লস্কর সরকার, মোহাম্মদ হেলাল উদ্দিন, নজরুল ইসলাম এবং ইসমাইল হোসেন রুবেলকে দেশের বিভিন্ন স্থান হতে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী যে আইনানুগ ব্যবস্থা, সেই ব্যবস্থার গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং এ বিষয়ে আমাদের ফলো আপ অপারেশন এখনো চলমান রয়েছে। শীঘ্রই আমরা পুরো চক্রটিকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব ইনশাআল্লাহ। প্রিয় সাংবাদিক ভাইয়া, আমি আপনাদের মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, যে কোনো ধরনের সংবেদনশীল ও স্পর্শকাতর তথ্য সোশ্যাল মিডিয়া অথবা অনলাইন প্ল্যাটফর্মে শেয়ার করার আগে আমরা যেন যাচাই বাছাই করে নিই এবং তথ্য অপপ্রচারের মতো ঘৃণ্য অপরাধ থেকে নিজেদেরকে বিরত রাখতে চেষ্টা করি। আপনাদের সকলকে ধন্যবাদ। এ বিষয়ে আরও পরবর্তী কিছু তথ্য, আপনাদের টেকনিক্যাল যে বিষয়গুলো আছে সেগুলোকে হাইলাইট করার জন্য আমি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর এখানে উপস্থিত আছেন, ওনার কাছে আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি তানভীর হাসান চৌহান, প্রসিকিউটর, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে কর্মরত রয়েছি। আপনারা হয়তো দেখেছেন যে ইদানিং আমাদের রাষ্ট্রীয় বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদেরকে নিয়ে টেলিগ্রাম, ফেসবুক, ইউটিউবে বিভিন্ন চ্যানেলে এআই জেনারেটেড কিছু ফটো, যেটাকে সত্যি হিসেবে দেখানোর জন্য পরিকল্পিতভাবে ফ্যাসিবাদী গ্রুপের বেশ কিছু সুনির্দিষ্ট দেশি এবং বিদেশি গ্রুপের হোয়াটসঅ্যাপ গ্রুপ সহ অন্যান্য গ্রুপে পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। আমরা এই বিষয়ে একাধিক মামলা হয়েছে এবং ডিজিটাল ফরেনসিক বিশেষজ্ঞ হিসেবে আইন শৃঙ্খলা বাহিনীতে আমি এই টোটাল ফুটপ্রিন্টটা জমা দিই, যেটা পরবর্তীতে আমরা কোর্টে প্রেরণ করব। উল্লেখ্য যে সকল ছবিগুলো আপনারা দেখতে পারেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যারা জড়িত আছেন, প্রত্যেকটা ছবি এআই ডিটেকশন সফটওয়্যার দিয়ে ডিটেক্ট হয়েছে। এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। এই সম্পর্কে যত রকমের তথ্য আছে, ডিজিটাল এভিডেন্স আছে, এটা আমরা কোর্টে প্রেরণ করব। এবং এই প্রত্যেকটি প্রভাকাণ্ডা ছড়ানোর পিছনে আমরা তদন্তকালীন সময় দেখেছি প্রাথমিকভাবে যে সকল ডিজিটাল ফরেনসিক করা হবে, যে সকল যন্ত্রাংশ এবং তদন্তে যেগুলো এসেছে, ফ্যাসিবাদ গ্রুপে দেশে এবং বিদেশে লুকায়িত সংঘবদ্ধ বট বাহিনী, তারা বিশেষ চরিত্র বা বিশেষ রাষ্ট্রের ভাবমূর্তি পরিকল্পিত উপায় নষ্ট করার জন্য তারা এই জাতীয় কার্যক্রমগুলো পরিচালনা করছে, যেটা আমরা ডিজিটাল ফরেনসিকের মাধ্যমে এবং ফ্লোচার্টের মাধ্যমে তাদের সামগ্রিক ইলেকট্রনিক ভৌগোলিক অবস্থা নির্ণয়ের সাপেক্ষে বিজ্ঞ আদালতে প্রেরণ করে আমরা তাদের শাস্তি সুনিশ্চিত করবো। এবং এই বিষয়ে এটা বলে আমার বক্তব্য শেষ করতে চাই
দেশে এবং বিদেশে যারা নিন্দিত হয়েছে সমগ্র চক্রটি স্পষ্ট হয়েছে র্যাবের কাছে, এবং র্যাব পরবর্তীতে তদন্ত সাপেক্ষে এবং এই মামলা যারা তদন্ত করছে তাদেরকে সেই তথ্য প্রেরণ করার পর তাদেরকে আসলে আইনে আওতায় নেওয়া হবে, অভিযান অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে ভিকটিমদের যে তালিকা, সেখানে কত পরিমাণ বা ভিকটিমের তালিকা যদি বলতেন, সেখানে সংখ্যাটা কত, প্লাস হচ্ছে যে এই কাজটা যারা করছে সেখানে যে ব্যক্তি বা সংগঠন জড়িত থাকলে সেই ব্যক্তি বা সংগঠনের তালিকাটা কত, সংখ্যাটা কত? জি, এখানে আসলে এই বিষয়ে আমার নলেজে 4টি বেশি মামলা হয়েছে এবং একই গ্রুপ এই কাজটি করছে। স্পেসিফিক টেলিফোন নাম্বার, মুঠো নাম্বার আমরা প্রাথমিক অবস্থায় পেয়েছি। গ্রেফতারকৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ এবং তাদের যে ডিভাইসে যে আলামতগুলো আছে, খুব স্পষ্টভাবে এখানে দেখা গিয়েছে যে ফ্যাসিবাদী সরকারিদের নামে, তাদের গ্রুপের নামে জেলা ভিত্তিক গ্রুপ করে এটাকে বট আকারে চারপাশে ছড়িয়ে দেওয়ার জন্য, বেশি কমেন্ট করার জন্য এবং দেশ বিদেশে তারা সালামি নেওয়ার জন্য বিভিন্ন রকমের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে তারা এই কার্যগুলো করছে। অর্থাৎ তাদের অর্থায়নের বিষয়টাও আসছে। তদন্তের খাতিরে আমরা এখন এর থেকে বেশি কিছু আপনাদেরকে বলতে পারছি না। ধন্যবাদ। আচ্ছা, সাংবাদিক ভাই ও বোনদেরকে আমি অনুরোধ করব, আমাদের আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটিও একটি অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা এবং সেখানেও আমাদের র্যাবের বিশেষ সাফল্য আছে। আমি র্যাব 2 এর সিওকে এখন অনুরোধ করব উনি যাতে বিষয়টিকে হাইলাইট করেন। ধন্যবাদ। ধন্যবাদ ও ডিরেক্টর লিগ্যাল মিডিয়া। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে রাজধানীর আদাবর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিরোধের জেরে সংগঠিত চাঞ্চল্যকর নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ হত্যাকাণ্ডের এজাহার নামীয় এবং প্রধান অভিযুক্ত পারভেজকে কিশোরগঞ্জ জেলা থেকে আমরা গ্রেপ্তার করেছি। গত 29 জুন 2026 তারিখ রাজধানীর নবোদয় হাউজিং এলাকায় জাপান এবং ব্রাজিলের মধ্যকার বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেনের সাথে একই এলাকার মজনু এবং শহীদের মারামারি হয়। 1 জুলাই 2026 তারিখ বুধবার সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য সালিশে বসে। সেখানে কোনো সমাধান না হয় সভাপতি সাদ্দাম হোসেনের উপর মজনু ও শহীদ আক্রমণ করে। এ সময় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশাহ আক্রমণ প্রতিহত করতে গেলে প্রধান অভিযুক্ত পারভেজ ধারালো সুইচ গিয়ার অস্ত্র দিয়ে বাদশাহ ও সাদ্দামকে উপর্যুপুরি আঘাত করে ও শরীরের বিভিন্ন স্থান ক্ষতবিক্ষত করে। আহতদের সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে বাদশার অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। কর্তব্যরত চিকিৎসকগণ বাদশাকে মৃত ঘোষণা করেন। ঘটনার গুরুত্ব বিবেচনায় নিয়ে আসামিদের গ্রেপ্তারে র্যাব 2 গোয়েন্দা তৎপরতা অব্যাহত রাখে। গত 3 জুলাই 2026 খ্রিস্টাব্দেও র্যাবের নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব 2 জানতে পারে হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত মোহাম্মদ সুমন জামালপুর জেলার সদর থানা এবং মোহাম্মদ শহীদ কিশোরগঞ্জ জেলার তারাইল থানা এলাকায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 এবং র্যাব 14 ময়মনসিংহের যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে হত্যাকাণ্ডে অভিযুক্ত মোহাম্মদ সুমন ও মোহাম্মদ শহীদকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত সুমন ও শহীদ র্যাবের নিকট ও পরবর্তীতে বিজ্ঞ আদালতে 164 ধারায় জবানবন্দিতে নিহত বাশারকে পারভেজ ছুরিকাঘাত করে বলে স্বীকার করে। আহত সাদ্দাম হোসেনও একই স্বীকারোক্তি প্রদান করে যে পারভেজই তাদেরকে ছুরিকাঘাত করে, অর্থাৎ বাশারকে এবং সাদ্দামকে। এ সকল স্বীকারোক্তি এবং গোয়েন্দা তথ্য অনুযায়ী র্যাব 2 উক্ত মামলার প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেপ্তার অভিযান অব্যাহত রাখে। গতকাল 4 জুলাই 2026 তারিখ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব 2 নিশ্চিত হয় এই হত্যাকাণ্ডের এজাহার নামীয় 2 নম্বর আসামি এবং সুইচ গিয়ার চাকু দিয়ে আহত নিহতগণকে আঘাতকারী প্রধান অভিযুক্ত পারভেজ কিশোরগঞ্জ জেলায় অবস্থান করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব 2 ও র্যাব 14 যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ জেলার সদর থানা এলাকা হতে হত্যাকাণ্ডের 2 নম্বর আসামি এবং প্রধান অভিযুক্ত পারভেজকে অদ্য 5/7/2026 তারিখ ভোর 5 ঘটিকায় গ্রেপ্তার করে। অভিযুক্তদের
গ্রেপ্তারকৃত আসামিদের পিসিপিআর আমরা প্রেস রিলিজের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেই সাথে র্যাব 2-এর অপর একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর তেজগাঁও থানাধীন কারওয়ানবাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে শীর্ষ সন্ত্রাসী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তালিকাভুক্ত ছিনতাইকারী ও শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ মহরমকে গ্রেপ্তার করে। আপনাদের সবাইকে ধন্যবাদ। এফআইআর তো একটা সংবাদ মাত্র। এফআইআর পরবর্তীতে যখন তদন্ত হবে তখন কিন্তু ডিটেইল চলে আসবে। তো এফআইআরকে কিন্তু এটা কনক্লুসিভ কিছু না, এফআইআরটা শুধু একটা সংবাদ। আমরা এখন মামলাটা তদন্ত হবে, তদন্তে অনেক কিছু আসবে, দেখা যাবে যে অজ্ঞাতনামা হিসেবে আরও অনেককেই তদন্তকারী কর্মকর্তা হয়তো বা নিয়ে আসতে পারে। সেজন্য সেই পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে আর কি। জি, এক নম্বর আসামির বিরুদ্ধে 1 নম্বর আসামির নাম নীরব, সেও ওই ঘটনাস্থলে ছিল এবং তাকে যখন মামলা হয়েছে তখন ওই সময় সে পুলিশের কাছে আটক ছিল। সেই সময় হয়তো বা পারভেজ আটক ছিল না, পারভেজ পরবর্তীতে আটক হয়েছে। যেহেতু আমি মেনশন করেছি যে পারভেজ যে ভিকটিম এখন একজন বেঁচে আছে সাদ্দাম, তার সাথে আমরা কথা বলেছি এবং পারভেজও আজকে স্বীকার করেছে যে সেই এই মানে ছুরি দিয়ে আঘাতটা সেই করেছে, অন্য কেউ নয়। না না না, এটা আপনি কিন্তু একটু ইয়ে হয়ে যাচ্ছে। 164কে অস্বীকার করার কিছু নাই। আমি বলছি যে আপনি যেটাই বলেন, আটক বলেন, গ্রেপ্তার বলেন, আমরা যখন তদন্তকারী কর্মকর্তার কাছে এই আসামিকে হ্যান্ড ওভার করবো, তারপরে তো আসল ইয়েটা শুরু হবে, তদন্তটা শুরু হবে। সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। এর বাইরে বেশি কথা বলা সম্ভব নাই এই মুহূর্তে। না না না, যদি এরকম হয়ে থাকে 164-এ, তাহলে নিশ্চয়ই এদের অন্যদের সংশ্লিষ্টতা থাকতে পারে। ধন্যবাদ। রূপম ভাই, আপনাকে আপনার অবগতির জন্য বলছি, আমরা এখানে বিচারিক কার্য সম্পাদন করার জন্য বসিনি। আমরা এখানে বসেছি একটা মিডিয়া ব্রিফিংয়ে আপনাদেরকে আমাদের পক্ষের যে প্রাথমিক তথ্য সেটা হাইলাইট করবার জন্য, আর এটা তদন্ত চূড়ান্ত করার মাধ্যমে পরবর্তী বিচারিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে। এটা আপনারাও জানেন, আমরাও জানি। এইখানে কোনো 164-কে স্বীকার অস্বীকারের কোনো বিষয় আসতে পারে না। আমাদের প্রাথমিক তদন্তে আমরা যা পেয়েছি, যে অধিচাচনপত্র পেয়েছি, সেই হিসেবেই কিন্তু একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে, আইনের হাতে যথাযথভাবে সোপর্দ করা হয়েছে। বাকি পরবর্তী অংশটুকু ইনশাল্লাহ তদন্তে উঠে আসবে এবং পরবর্তী যে বিচার কার্যক্রম, সে পর্যন্ত আমাদের সবারই ধৈর্য ধরতে হবে, ঠিক নয় কি? তা আমরা সবাই একটু অপেক্ষা করি, ইনশাল্লাহ বিষয়টি পরিষ্কার হয়ে যাবে। আমরা র্যাব গ্রেপ্তার করেছি 3 জনকে, পুলিশ হয়তো 4 জনকে, 5 জনকে এরকম। আমাদের কাছে পারভেজ স্বীকার করেছে যে পারভেজ ছুরিকাঘাত করেছে। আমি আপনাকে বললাম যে এটা তদন্ত হতে দেন, তদন্তে নিশ্চয়ই ডিটেলস চলে আসবে। না না, এ সম্বন্ধে আমার তো কোনো ধারণা নাই। যিনি নিহত হয়েছেন তার শরীরের যে ক্ষত, সেই ক্ষত দেখে আমার মনে হয় না যে এটা কোনো স্বাভাবিক বা
একাংশটা বের হয়ে গেছে, অর্থাৎ খুবই রাগান্বিত অবস্থায় যিনি খুনি বা যিনি মূল আঘাতটা করেছেন, তো সেই জায়গা থেকে আসলে আপনারা তদন্ত কিছু পেয়েছেন কিনা একটু। আমরা বারবার আপনাদের বলছি যে আমরা তদন্তকারী সংস্থা না, তদন্ত হতে দেন, হ্যাঁ তখন বের হবে আর কি। আমরা তো শুধুমাত্র রূপম্বার কথা আমরা আটক করেছি, হ্যাঁ তো তদন্তটা হতে দেন। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।